চলুন বাতাসের মেজাজ মর্জি নিয়ে আজকের এই আলোচনা শুরু করা যাক আর বোঝার চেষ্টা করি ঠিক কী কারণে দূষণ কখনো কখনো আমাদের শহরের উপরেই আটকে যায়। আচ্ছা, এমনটা তো প্রায়ই হয়, তাই না? সকালে ঘুম থেকে উঠে দেখি শহরের আকাশটা কেমন যেন ভারী হয়ে আছে। মনে হচ্ছে ধোঁয়াশার একটা মোটা চাদর কেউ মুড়ে দিয়েছে। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হয়। কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে যে কেন কিছু দিন এই ধোঁয়া আর ধুলো এমনভাবে আটকে যায়, আবার অন্য দিন আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার থাকে? এর পেছনে আসলে বিজ্ঞানটা কি? চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে বাতাসের মেজাজটা, মানে বাতাসের তাপমাত্রার কিছু খুব সাধারণ নিয়মকানুন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ টর্ম আছে, সেটা হলো ল্যাপস রেট। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুব সহজ। আমরা মাটি থেকে যত ওপরে উঠব বাতাস তত ঠান্ডা হতে থাকবে। সাধারণভাবে প্রতি ১০০ মিটার উচ্চতায় তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। এটাই হলো অ্যাটমসফিয়ার বা আমাদের চারপাশের বাতাসের স্বাভাবিক নিয়ম। এখন এই স্লাইডের তুলনাটা দেখুন, এটা বুঝতে দারুণ সাহায্য করবে। বাতাস দুরকমের হতে পারে, আনস্টেবল বা অস্থির, আর স্টেবল বা স্থিতিশীল। অস্থির বাতাসকে ভাবা যেতে পারে একটা পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়া বলের মতো। ওটা থামবে না, গড়াতেই থাকবে। এই বাতাস দূষণকে খুব ভালোভাবে ওপর নিচে মিশিয়ে দেয়, ছড়িয়ে দেয়। অন্যদিকে স্থিতিশীল বাতাস হলো একটা বাটির মধ্যে রাখা বলের মতো। ওটাকে একটু নাড়ালেও ওটা ঠিক নিজের জায়গায় ফিরে আসবে। এই বাতাস একদমই মিশতে চায় না, ফলে দূষণকে এক জায়গায় আটকে রাখে। আর এই ছবি যাতেই রয়েছে এর পেছনের আসল বিজ্ঞানটা। যখন বাতাস স্বাভাবিকের চেয়েও তাড়াতাড়ি ঠান্ডা হয়, মানে সুপার অ্যাডিয়াব্যাটিক অবস্থায়, তখন পরিবেশটা হয় আনস্টেবল বা অস্থির। আর যখন বাতাস খুব ধীরে ধীরে ঠান্ডা হয়, অর্থাৎ সাব অ্যাডিয়াব্যাটিক অবস্থায়, তখন পরিবেশটা হয় স্টেবল বা স্থিতিশীল। তাহলে একটু ভাবা যাক তো, যে শহরে প্রচুর গাড়ি চলে সেই শহরের জন্য বাতাসের কোন মেজাজটা সবচেয়ে খারাপ হবে, অস্থির নাকি স্থিতিশীল? কিন্তু এখানেই গল্পে একটা বড় টুইস্ট আছে। কখনো কখনো বাতাসের এই সাধারণ নিয়মগুলোই একেবারে ওলটপালট হয়ে যায়। আর এই ওলটপালট হয়ে যাওয়াটাকেই আমরা বলি টেম্পারেচার ইনভার্সন। সাধারণত কি হয়, ওপরে ঠান্ডা আর নিচে গরম বাতাস, কিন্তু ইনভার্সনের সময় ঠিক তার উল্টোটা ঘটে। মাটির কাছাকাছি ঠান্ডা বাতাসের স্তরের ওপর একটা গরম বাতাসের স্তর এসে বসে পড়ে। এটা ঠিক যেন একটা অদৃশ্য ঢাকনার মতো কাজ করে, যেটা নিচের সমস্ত দূষণকে একেবারে আটকে দেয়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার শান্ত রাতে মাটি খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, তাই না? তখন মাটির কাছাকাছি বাতাসও ঠান্ডা হয়ে যায়, কিন্তু তার ঠিক ওপরের স্তরের বাতাস তখনও গরম থাকে। ব্যাস, এভাবেই তৈরি হয় রেডিয়েশন ইনভার্সন। শীতকালের সকালে আমরা যে মারাত্মক ধোঁয়াশা দেখি, তার একটা বড় কারণ কিন্তু এটাই। তাহলে এই ইনভার্সন যদি সত্যিই একটা ঢাকনার মতো কাজ করে, তাহলে সারা রাত ধরে যে গাড়ি আর কারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেগুলোর কি পরিণতি হয় বলে মনে হয়? এখন আসা যাক সবচেয়ে মজার অংশে। আমরা খালি চোখে কি করে বুঝব যে বাতাসের মেজাজ ঠিক কেমন? উত্তরটা লুকিয়ে আছে কারখানার চিমনি থেকে বেরোনো ধোঁয়ার বিভিন্ন ধরনের নাচের মধ্যে। এটাকে বলা হয় লুপিং প্লুম। যখন বাতাস খুব আনস্টেবল বা অস্থির থাকে, তখন ধোঁয়া ঠিক এইভাবে সাপের মতো এঁকে বেঁকে ওপরে নিচে যেতে থাকে। এর মানে হল দূষণ খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে। মনে রাখার জন্য একটা সহজ উপায় হল সাপের মতো বাতাস। এরপর আসছে কোনিং প্লুম। মেঘলা দিনে বা যখন হালকা হাওয়া দেয়, মানে যখন বাতাসের অবস্থাটা নিউট্রাল বা স্বাভাবিক থাকে, তখন ধোঁয়াটা একটা কোণ বা শঙ্কুর মতো সোজা হয়ে এগিয়ে যায়। এক্ষেত্রেও দূষণ বেশ ভালোভাবে ছড়ায়। এটা মনে রাখা আরও সোজা, সোজা কোণের মতো। আর এটা হলো ফ্যানিং প্লুম। মনে আছে ওই অদৃশ্য ঢাকনার কথা? যখন ইনভার্সন হয়, তখন ধোঁয়া ওপরেও যেতে পারে না, নিচেও নামতে পারে না। ওটা শুধু একটা পাখার মতো পাশাপাশি ছড়াতে থাকে। বুঝতে পারছেন, এতে দূষণ একটুও ছড়ায় না, বরং একটা স্তরে জমে থাকে। মনে রাখার উপায়, পাখার মতো ছড়ানো। তবে সবচেয়ে বিপজ্জনক অবস্থা হল ফিউমিগেশন।
সকালে যখন সূর্য ওঠে আর মাটি গরম হতে শুরু করে তখন রাতের ওই ইনভার্সনটা নিচ থেকে ভাঙতে শুরু করে আর ঠিক তখনই উপরে আটকে থাকা সমস্ত দূষণ হঠাৎ করে নিচে আমাদের নিঃশ্বাসের স্তরে নেমে আসে। এর ফলে গ্রাউন্ড লেভেলে দূষণের মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। এটাকে মনে রাখা যায় সকালের বিষ বলে। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটাকে এক জায়গায় এনে দিয়েছে। প্রত্যেকটা ধোঁয়ার ধরন, যেমন লুপিং, কোনিং বা ফ্যানিং, সরাসরি বাতাসের অবস্থার সাথে কিভাবে জড়িত তা এখানে স্পষ্ট। অস্থির হলে দূষণ ছড়াচ্ছে, স্থিতিশীল হলে আটকে যাচ্ছে। পরীক্ষার আগে ঝালিয়ে নেওয়ার জন্য এটা দারুণ কাজের জিনিস। তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার চট করে দেখে নিই। ১. ল্যাপস রেট, স্বাভাবিক অবস্থায় উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে। ২. স্টেবিলিটি, যা ঠিক করে দেয় বাতাস মিশবে নাকি স্তরে স্তরে ভাগ হয়ে থাকবে। ৩. ইনভার্সন, ওই যে দূষণ আটকে রাখার অদৃশ্য ঢাকনা। আর ৪. প্লুম প্যাটার্নস বা ধোঁয়ার নাচ, যা আমাদের বাতাসের মেজাজটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু এই সব তত্ত্ব জেনে কী লাভ যদি না আমরা এটাকে কাজে লাগাতে পারি? একজন ইঞ্জিনিয়ার হিসাবে এই জ্ঞানটা ঠিক কোথায় কাজে লাগবে, চলুন সেটাই দেখি। আসল কথাটা হলো, দূষণ কিভাবে ছড়ায় সেটা বুঝতে পারাটাই হলো এমন শহর ডিজাইন করার প্রথম ধাপ যেখানে দূষণ আটকে থাকবে না। এই জ্ঞানটা শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়, এটা আমাদের শহরগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার একটা চাবিকাঠি। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, একজন ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে এই জ্ঞানকে ব্যবহার করে কিভাবে আমাদের শহরগুলোকে প্রাণ খুলে শ্বাস নিতে সাহায্য করা যায়। ইন্ডাস্ট্রিয়াল জোন কোথায় বানানো উচিত, কারখানার চিমনির উচ্চতা কতটা হওয়া দরকার, এমনকি শহর পরিকল্পনার সময় বাতাসের এই গতি প্রকৃতিকে কিভাবে কাজে লাগানো যায়, এই সব কিছুই ভাবনার বিষয়। কারণ ভবিষ্যতের টেকনোলজি আর একটা সুস্থ পরিবেশের মধ্যে ভারসাম্য আনাটাই কিন্তু হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় সাফল্য।